আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। যুদ্ধ কোনো রাষ্ট্রের লক্ষ্য হতে পারে না। সমরবিদেরা মনে করেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলই যুদ্ধের আসল লক্ষ্য। কিন্তু আজকের ইসরায়েল যে যুদ্ধে নেমেছে সেখানে তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে হয় না। সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা তারা অগ্রাহ্য করছে, আন্তর্জাতিক রীতিনীতি সমানে অগ্রাহ্য করে যাচ্ছে। তাদের লক্ষ্য যেন একটাই, অন্তহীন যুদ্ধ। অথচ এই রাজনৈতিক উদ্দেশ্য বর্জিত যুদ্ধকেই শর্তহীন সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা চলছে ইসরায়েলের বিরুদ্ধে। আমেরিকাকে গণহত্যার প্রত্যক্ষ সহযোগী হিসেবে দেখছে বিশ্বের মানুষ। খোদ আমেরিকার জনগণের একটা বিরাট অংশ বিক্ষোভে ফেটে পড়েছে, অথচ গণহত্যায় সহযোগিতা দেওয়া বন্ধ হচ্ছে না যুক্তরাষ্ট্রের। এদিকে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা পেয়ে অবাধে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। গাজা যুদ্ধ এখন অচলাবস্থার মধ্যে ঢুকে পড়েছে। ইসরায়েলের বর্বরতায় নিহত ও আহত হয়েছে হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি। আন্তর্জাতিক আদালতে চলছে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা। আবার গাজার যে অংশকে এর আগে দখলের ঘোষণা দিয়েছিল ইসরায়েল, সেখানেও হামাসের নিয়ন্ত্রণ ফিরতে শুরু করেছে। খোদ ইসরায়েলের সামরিক কর্মকর্তারাই এখন প্রকাশ্যে সমালোচনা করছেন গাজা যুদ্ধের। যুদ্ধকে পরিকল্পনাহীন বিভ্রান্ত হিসেবে মন্তব্য করেছেন তারা। বোঝাই যাচ্ছে প্রতিশোধ নেয়ার বাইরে এই যুদ্ধের কোনো রাজনৈতিক কৌশল বা উদ্দেশ্য কোনোটাই ছিল না। এই রাজনৈতিক উদ্দেশ্যহীনতার মধ্যে ইসরায়েলি সমাজের দীর্ঘদিনের অস্থিরতাই ফুটে উঠেছে। এরই চাপে তারা জড়িয়ে পড়েছে ফিলিস্তিনি আর প্রতিবেশী অন্য দেশগুলোর সাথে প্রায় অন্তহীন এক যুদ্ধে। আর তাদেরকে অস্ত্র সরঞ্জাম আর অর্থ দিয়ে মদত দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ব্যর্থতার শিকড় রয়ে গেছে বহু পিছনে। 7 অক্টোবরের অনেক আগেই ইসরায়েলি সরকার সিদ্ধান্তে পৌঁছেছিল পশ্চিম তীর বা গাজা কোনো জায়গার ফিলিস্তিনিরাই আর রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক নয়। ফিলিস্তিনিদেরকে তাই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে তারা দেখেনি, দেখেছে সাধারণ একটি জনগোষ্ঠী হিসেবে যারা তাদের অধীনস্থ, যাদের ওপর সামরিক, প্রযুক্তিগত ও অর্থনৈতিকভাবে দমনপীড়ন চালানোর মধ্যে দোষের কিছু নেই। গাজাকে তারা স্থায়ীভাবে অবরুদ্ধ করে রেখেছে, মাঝে মাঝে বোমা ফেলেছে সেখানে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো আহ্বানে তারা কান দেয়নি, আন্তর্জাতিক আইনকে তাচ্ছিল্য করেছে। দুই রাষ্ট্র সমাধানের প্রস্তাবে বুড়ো আঙ্গুল দেখিয়েছে। একতরফাভাবে উপনিবেশ গড়ে পশ্চিম তীরকে দখল করছে ইসরায়েল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এখন মোটামুটি একমত যে ইসরায়েল আসলেই একটি বর্ণবাদী দেশ। প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে মার্কিন প্রশাসনও অন্যদের পথেই হেঁটেছে। ফিলিস্তিনিদের রাজনৈতিক দাবি দাওয়া বাতিল করার যে ইসরায়েলি বয়ান, সেটাতে তারাও তাল দিয়েছে। মধ্যপ্রাচ্য ইস্যুতে বাইডেন মোটামুটি ট্রাম্পের নীতিটাই অনুসরণ করছেন। এই অঞ্চলে তাদের লক্ষ্য হল বিভিন্ন দেশের সাথে অস্ত্র চুক্তি আর ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা, যার নাম দেওয়া হয়েছে আব্রাহাম অ্যাকর্ড। এই দূরদৃষ্টিহীনতার কারণেই গাজা আজকের জায়গায় এসে দাঁড়িয়েছে। গাজার ওপরে ইসরায়েলের প্রযুক্তিগত ও সামরিক নিয়ন্ত্রণের যে বিজ্ঞাপন করা হয়েছিল হামাসের অভিযানের পর, সেটার আসল চেহারা বেরিয়ে এসেছে। যে যুদ্ধটা একই সাথে লক্ষ্যহীন ও বর্বর, সেই যুদ্ধে ইসরায়েলের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বাইডেন প্রশাসন। এখন তারা এমন একটা ফাঁদে পড়েছে যেখানে তারা চিহ্নিত হচ্ছে গণহত্যার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে। এই যুদ্ধ আন্তর্জাতিকভাবে আমেরিকার সুনামি শুধু ধ্বংস করেনি, একই সাথে তাদের সামাজিক কাঠামোকেও ছিঁড়ে ফেলেছে। মার্কিন পররাষ্ট্রনীতির যারা পার সমর্থক তারাও স্বীকার করছেন ফিলিস্তিনিদেরকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক মনে করা আমেরিকার একটি ব্যর্থতা। পলিটিকোকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন কূটনীতিক ভিক্টোরিয়া নুল্যান্ড স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের এই নীতি চলমান বিপর্যয়ের মূল কারণ। 7 অক্টোবর
নুল্যান্ড বলেছেন, ট্রাম্প প্রশাসনের সময় যখন আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরিত হল তখন সবাই যেন খুশি হয়ে উঠেছিল। তারা ভেবেছিল এই চুক্তি মধ্যপ্রাচ্যের অস্থিরতা, দুর্দশা আর নিরাপত্তাহীনতা সবকিছুর জন্য ওষুধের মতো কাজ করবে। কিন্তু ফিলিস্তিনি ইস্যুকে যদি গুরুত্ব দেয়া না হয় তাহলে সেটাকে অন্যেরা কাজে লাগাবে। হামাস ঠিক সেটাই করেছে। হামাসের অভিযানের পর বেসামরিক ইসরায়েলিদের আবেগকে পুঁজি করে গাজায় যুদ্ধ শুরু করেছিল তেল আবিব। তাৎক্ষণিকভাবে বলা হয়েছিল হামাসকে সমূলে উপড়ে ফেলাই যুদ্ধের লক্ষ্য। যুদ্ধের 7 মাস এখন চলে গেছে, হাজার হাজার ফিলিস্তিনি হতাহত হয়েছে, কিন্তু ইসরায়েল এখনও চোরাবালিতেই আটকে আছে। যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। পরিহাসের বিষয় হল, হামাস নিজেরাই গাজার নির্বাচিত প্রতিনিধি হিসেবে রাজনৈতিক স্বীকৃতি দাবি করেছিল, কিন্তু ইসরায়েল কখনো সেটা দেয়নি। পশ্চিম তীরের ফিলিস্তিনি নেতাদেরকেও তারা গুরুত্ব দেয়নি। ফিলিস্তিনিদের উপেক্ষা করে তারা দুবাইয়ের সাথে যোগাযোগ বাড়িয়েছে, সামরিক ও নজরদারি প্রযুক্তি নিয়ে কাজ করেছে। এগুলো দিয়ে ফিলিস্তিনিদেরকে অনির্দিষ্টকালের জন্য অগ্রাহ্য করতে পারবে বলে মনে করেছিল তারা। ইসরায়েলের কৌশলের পরিণতি এখন সবাই দেখছে। এখন চলছে পতনের প্রথম ধাপ। গাজা যুদ্ধের কারণে ইসরায়েল এখন উত্তর সীমান্তে হিজবুল্লাহর সাথে যুদ্ধে জড়ানোর ঝুঁকিতে আছে। 2023 সালের অক্টোবর থেকে হাজার হাজার ইসরায়েলিদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্য ঝুঁকিও আছে তাদের। মিশরের সাথে তাদের যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদারিত্ব আছে সেটাও ভেস্তে যাওয়ার শঙ্কা আছে। কায়রো সম্প্রতি হুমকি দিয়েছে যে ক্যাম্প ডেভিড চুক্তি তারা স্থগিত করতে পারে। এটা শুধু কথার কথা নয়, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলাতেও যোগ দিয়েছে মিশর। এত সব চাপের পরও ইসরায়েলের নেতারা রাজনৈতিক বোঝাপড়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে নতুন বড় একটি শহর গড়ে তোলা উচিত ইসরায়েলের। উদ্দেশ্য হল ইসরায়েলের জনগণকে পূর্ব দিকে সরিয়ে নেয়া। দুই রাষ্ট্র সমাধানের অধীনে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ভূখণ্ডকে স্বাধীন ফিলিস্তিনের অংশ ঘোষণা দেয়া আছে। কিন্তু সেখানেই যদি ইসরায়েল নতুন শহর গড়ে তোলে তাহলে ফিলিস্তিনিদের জন্য কোনো আশাই আর অবশিষ্ট থাকবে না। নিজ ভূখণ্ডে কতগুলো আশ্রয় শিবিরের মধ্যে আটকা পড়বে তারা। ইসরায়েলের রাজনৈতিক বলয় থেকে কিছু পাওয়ার আশা করা বৃথা। তাদের সরকারে কট্টর ডানপন্থী যেমন আছে, তেমনি প্রকাশ্য ফ্যাসিবাদী মন্ত্রীও আছে। গালান্তকে সেখানে মূলধারা রাজনীতিবিদ মনে করা হয়। তাকে দেখেই বোঝা যায় ইসরায়েলের রাজনীতি, কূটনীতি বা বোঝাপড়ার জায়গা থেকে কত দূরে সরে গেছে। গাজা যুদ্ধে ইসরায়েল ধীরে ধীরে সামরিক ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। পশ্চিম তীরেও তাদের কৌশল বিপর্যয় ছাড়া আর কিছুই আনবে না। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা আরব লীগের সাথে সংলাপের বিষয়টি ইসরায়েল এখনও অগ্রাহ্য করে যাচ্ছে। অথচ আরব লীগ বলেছে, 2 রাষ্ট্র সমাধান মেনে নিলে 2 দশকের বেশি সময়ের জন্য ইসরায়েলের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করবেন তারা। ইসরায়েল যে আন্তর্জাতিক আইন অবাধে মারিয়ে যাচ্ছে সে ব্যাপারে বিশ্ব জনমত প্রায় একমত। তারপরও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মদদ দিয়েই যাচ্ছে। একের পর এক মার্কিন সরকারের শর্তহীন সহায়তা আর কূটনৈতিক সমর্থনের কারণে ছোট্ট একটি দেশ হয়েও বৈশ্বিক রীতিনীতি ও জনমতকে বিরামহীনভাবে তাচ্ছিল্য করে যাচ্ছে ইসরায়েল। বাইডেনের সামনে এখন প্রেসিডেন্ট নির্বাচন। ইসরায়েলের গণহত্যার মদদ দেওয়ার পর এই নির্বাচনে যদি তিনি হেরে যান তাহলে মানুষ তাকে স্মরণ করবে কূটনৈতিকভাবে চরম ব্যর্থ একজন প্রেসিডেন্ট হিসেবে। একটা পরাশক্তিকে তিনি এমন এক গ্রাহক দেশের অনুগত করে রেখেছিলেন যে দেশটি বহুদিন আগেই কূটনীতি ও আন্তর্জাতিক রীতিনীতি সবকিছু পরিহার করেছে। এর বদলে তারা বেছে নিয়েছে বর্ণবাদ, অন্তহীন যুদ্ধ, বর্বর শক্তির ব্যবহার আর গায়ের জোরে স্বার্থ আদায়ের কৌশল।
বিশিষ্ট সামরিক তাত্ত্বিক কার্ল ভন ক্লাসেউইটস বলেছেন, যে কোনো যুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলই মূল লক্ষ্য। যুদ্ধটা সেখানে একটি মাধ্যম মাত্র। এই মাধ্যমকে তাই কখনো উদ্দেশ্য থেকে আলাদা করে ফেলা যাবে না। কিন্তু আজকের ইসরায়েল আর যুক্তরাষ্ট্র যেখানে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে ভবিষ্যতেও কেবল যুদ্ধ আর যুদ্ধই নজরে পড়বে। কোনো রাজনৈতিক লক্ষ্য তাদের আদৌ আছে বলে মনে হচ্ছে না। আজ এখানেই শেষ করছে। সমরাস্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।